টোটাল আপনাদের কোম্পানির টোটাল অ্যানিমেল সংখ্যা কত বর্তমানে? দেখুন এই মুহূর্তে আমার 3টে ফার্ম মিলিয়ে নিয়ার অ্যাবাউট 7-8 তো অ্যানিমাল হবেই। 7-8 হাজার? 3টে ফার্ম মিলিয়ে আমাদের। আপনার ইয়ারলি কত অ্যানিমেল বিক্রি করেন, সেল আউট করেন? এই হচ্ছে স্টার ফিটের অ্যানিমেল। দেখো ওই দুধ খাচ্ছে, এই বাচ্চা ঘুরছে, 3টে মায়ের স্টার ফিট। নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা যেখানে আছি এটা হচ্ছে ইন্দো হাইজেনিক কোম্পানির অফিস, এবং মূলত এই কোম্পানি কিভাবে পিগারিতে কাজ করছেন, বিগত দিনগুলোতে কাজ করেছেন বা ভবিষ্যতে কাজ করবেন, বর্তমানে তারা কী কী মিশন নিয়েছেন সেটা নিয়ে যেমন আপনারা আগের পর্বে দেখেছেন, সেরকম প্রত্যেক কোম্পানির একটা ব্যাকগ্রাউন্ড বা ভিত হচ্ছে লাইভস্টকের ক্ষেত্রে ব্যাক সাপোর্ট। এবং ব্যাক সাপোর্ট মূলত আমরা যেটা পিগারির ক্ষেত্রে ফেস করি সেটা হচ্ছে মেডিসিন। আর এই মেডিসিন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ ডক্টর হেল্প বা আপনার মেডিসিনের কী কী সাপোর্ট পাবো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের সঙ্গে বহু প্রতীক্ষিত একজন ব্যক্তিকে আমরা পেয়ে গেছি। আপনারা আগেও আমাদের পুরানো দর্শক যারা আছে তারা দেখেছেন দাদাকে, তো আপনাদের সাথে আবার একবার পরিচয় করে দেবো। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? আমি ঠিকঠাক আছি। একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি পরিচয়টা দিতেন। নমস্কার, আমার নাম দীপঙ্কর সাহা। এই মুহূর্তে আমি আমাদের ইন্দো হাইজেনিকের যে জলপাইগুড়িতে যে ফার্মটা রয়েছে, মানে মোহিতনগরে, সেই ফার্মে আমি রয়েছি। এই কদিন আগেই এসেছিলাম, এখানে একটা ফ্রি ট্রেনিং ছিল, সেই ট্রেনিংয়ের উদ্দেশ্যে এসেছিলাম আমি। তো আজকে কিছু কাজকর্ম চলছে এর মধ্যে। তো আজকে কৃষ্ণেন্দুদাও এসছে, তো দুজনে মিলে একটা আলোচনায় বসে বললাম। তো দাদা বললো যে তাহলে দাদা আজকে যদি কিছু মেডিসিন নিয়ে আলোচনা করা যায়, বেশ সুন্দর অবস্থায় রয়েছি আমরা, তো তাহলে চলো একটু আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি আমরা বহুক্ষণ, আপনারা দেখেছেন অনেকেই ভিডিও চান, দাদা কমেন্ট করেন যে দাদা একবার ফিজিক্যালি আমরা মিট আপ করি, সেই ভিডিও দেন, এবং মেডিসিন নিয়ে ভিডিও দেন। আমরা তো লাইভে বহুবার এসেছি, কিন্তু বর্তমানে আমরা একদম প্রেজেন্ট আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি। আপনাদের কোম্পানি, এই কোম্পানির মূলত এস্টাবলিশড কতদিন আগে? তখন এই কোম্পানিটা খুব বেশি দিন স্টাবলিশ হয়নি, তাও ওই ধরে নিন আমাদের কোম্পানি অনেক পুরোনো কোম্পানি, বাট আমরা পিগারি সেক্টরে ধরে নিন এই 4-5 বছর ধরে আমরা কাজ করছি, প্র্যাকটিক্যালি কাজ করছেন। তো আপনাদের এটা তো জলপাইগুড়ির একটা ব্রাঞ্চ, আর কি ব্রাঞ্চ আছে? হ্যাঁ, আমাদের আরেকটা রয়েছে হচ্ছে বীরভূমের লাকার গ্রামে, আর একটা যেটা সব থেকে পুরনো সেটা হচ্ছে নিমতলাতে, নদিয়া ডিস্ট্রিক্টের নিমতলাতে। তো ইন্দো হাইজেনিক অ্যাকচুয়ালি পিগারি ফার্মারদের জন্য কি কি কাজ করবে? দেখুন, আমরা যখন এই সেক্টরে এসছি, যখন কাজ করা শুরু করলাম, তো অনেক এখানে দেখলাম, অনেক এখানে ফাঁক ফোকর রয়েছে। সেই জায়গাটাকে মেরামত করা খুবই প্রয়োজন। আমি যদি পয়েন্ট করে বলতে থাকি, অনেক একটা লিস্ট বেরিয়ে যাবে। তো মূল আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ফার্মারদেরকে শিক্ষিত করে তোলা। কারণ দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি যে, নিজে যখন কাজ করতে এসেছি তখন দেখছি বহু পুরনো লোকজন আমার থেকে অনেক আগে থেকে তারা এই ফার্মিং করছে, তারা স্টিল এখনো পর্যন্ত ক্যাস্ট্রেশন করতে জানে না, আপনার একটা ভ্যাকসিনেশন করতে জানে না বা ইঞ্জেকশন করতে জানে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এগুলোর জন্য তাকে বাইরে থেকে কাউকে হেল্প নিতে হচ্ছে, ডাক্তার কিংবা অন্য কোনো যারা এই ক্ষেত্রে এক্সপার্ট তাদেরকে। এক্ষেত্রে দু ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফার্মারকে। এক হচ্ছে আপনার বায়োসিকিউরিটি ব্রেক হচ্ছে, সেই সঙ্গে ফাইন্যান্সিয়ালি একটা তার লস হচ্ছে। কারণ যে কাজটি ধরুন ক্যাস্ট্রেশন করার জন্য বাইরে থেকে কাউকে ডেকে নিয়ে আসছে, একজন যাকে ডেকে নিয়ে আসছে তাকে একটা অ্যানিমাল পিছুকে তাকে চার্জ দিতে হচ্ছে। পাশাপাশি সেই লোকটি যেমন আমার ফার্মে কাজ করে গেল, বা যে ফার্মার তাকে ডেকে নিয়ে এসছে, আবার আপনি ডাকলে আপনার ফার্মেও যাচ্ছে, তার কাছে কিন্তু বায়োসিকিউরিটি অ্যাজ সাচ কিছু ম্যাটার করে না। ফলে সেক্ষেত্রে সেই বায়োসিকিউরিটি ফার্মের ক্ষেত্রে খুব ব্রেক হচ্ছে। তো আগামী দিনে কি হবে, বায়োসিকিউরিটি যদি ব্রেক হয়, তো আমার যারা ট্রেনিং আপনারা দেখেছেন বা ভিডিওতে আমি অনেকবারই আলোচনা করেছি বায়োসিকিউরিটি নিয়ে। তো বায়োসিকিউরিটি ব্রেক হওয়া কিন্তু আপনার ফার্মে কিন্তু ভয়ানক কিছু একটা সমস্যা, বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা একদম থাকবে আর কি মুখে। তো এগুলো প্রবলেম হয়।
তো যাতে আগামী দিন বায়োসিকিউরিটির কথা বলছিলেন, হ্যাঁ বায়োসিকিউরিটি ব্রেক হচ্ছে, তো যাতে আগামী দিনে ফার্মারদেরকে এই প্রবলেমগুলো সম্মুখীন না হতে হয় তার জন্য আমরা কি করব, ফার্মারকে আগে শিক্ষিত করার চেষ্টা করব, এই এক্সপার্ট করার চেষ্টা করবো যাতে তারা কাজটা ঠিকঠাক করে করতে পারে এবং কারোর সাহায্য ছাড়াই। ফলে তার দুদিক থেকে লাভ হবে, বায়োসিকিউরিটি যেমন ঠিকঠাক থাকবে এবং ফাইন্যান্সিয়ালি যে লসটা তাকে ফেস করতে হচ্ছিল সেটা তাকে করতে হবে না। আচ্ছা আচ্ছা, আমরা আর একটা জিনিস আপনারা দেখলাম এখানে এসে গতকালকে, যে আপনারা ট্রেনিং অর্গানাইজ করছেন এবং সেটা সম্পূর্ণ ফ্রি একটা ট্রেনিং। তো এই ব্যাপারটা কী উদ্দেশ্যে আপনার ট্রেনিংটা ফ্রিতে দিচ্ছেন? আপনারা তো কমার্শিয়াল ট্রেনিংও দেন, ফ্রি ট্রেনিং কিসের জন্য দিচ্ছেন? দেখুন, ফার্স্টেই আমি আপনাকে বললাম যে আমার টার্গেট রয়েছে এই সেক্টরটাকে, মানে আমাদের ইন্দো হাইজেনিকের মূল উদ্দেশ্য হচ্ছে এই পিগারি ইন্ডাস্ট্রিকে অর্গানাইজ করা। প্রচুর আনঅর্গানাইজ ফার্মার রয়েছে, আপনারা নিজেরা জানেন কোথায় কোথায় আছে। আপনি আপনার কাছে প্রচুর ফার্মারের তথ্য আছে যারা খুব প্রিমিটিভ স্টাইলে ফার্মিংটা করছে। আমাদের টার্গেট হচ্ছে ফার্মিংটাকে একদম আধুনিকভাবে করা, এবং এই আধুনিকভাবে করার জন্য যা যা হেল্প দরকার ইন্দো হাইজেনিক প্রতি সময় বলে আসছে, তারা সমস্ত রকম হেল্প করবে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির মানে আগামী দিনে ভবিষ্যৎ ভালো করার জন্য বা এই ইন্ডাস্ট্রির উপকারের জন্য তারা প্রতিটা ফার্মারকে হেল্পটা করবে। এবং সেই কারণে আমাদের পেইড ট্রেনিং যেমন আছে 3 দিনের আমাদের থাকে, পাশাপাশি আমরা অনেক ফার্মার আছে যারা ওই সময় যেতে পারেননি বা পারছে না বা কিছু বেসিক সমস্যা ইকোনমিক্যাল এর জন্য অনেকে করতে পারে না, হতে পারে, সেটাও হতে পারে। পাশাপাশি সেই উদ্দেশ্যে আমরা ঠিক করেছি, যখন আমার এখানে ফার্ম আছে, এখানে প্রচুর ফার্মার আছে যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন মানে এর আগেও ট্রেনিং নিয়ে গেছে, আমাদের পেইড ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে, তো তাদের মানে সহযোগিতা নিয়ে এবং যারা মানে নতুন যারা আসছে বা এখন অবধি আধুনিক ফার্মিং সম্পর্কে যাদের কোনো নলেজ নেই তাদের জন্য আমরা এই ফ্রি ট্রেনিংটা অর্গানাইজ করেছি। এবং এর মূল উদ্দেশ্যই একটাই, সেক্টরটাকে অর্গানাইজ করা, প্রতিটা ফার্মারকে শিক্ষিত করা, কীভাবে ফার্মিংটা করতে হয় সেটা শেখানো। যে এটা এই যে ট্রেনিং, ফ্রি ট্রেনিংটা আপনারা দিচ্ছেন, এটা যেটা বললেন যে আপনার উদ্দেশ্যগুলো কী কী বা কোম্পানির উদ্দেশ্যগুলো, এটা কি প্রথম শুরু হলো না আগে করেছেন? না, এর আগেও আমরা করেছি, এর আগে আমরা ঝাড়গ্রামে করেছি। ঝাড়গ্রামে সেটা করেছিলাম আমরা সমস্ত মহিলাদেরকে নিয়ে, ওখানকার ঝাড়গ্রামে যত মহিলা রয়েছেন, কারণ ঝাড়গ্রামে একটা ট্র্যাডিশন আছে যে আমরা যেমন বাড়িতে গরু ছাগল পুষি, ওখানে প্রচুর মানে মহিলারা আসেন যারা এসটি অধ্যুষিত এলাকা, হ্যাঁ মূলত তাই, এবং তারা ফার্মিংটা করে এবং তারা সেই ওই প্রিমিটিভ স্টাইলে। তো তাদেরকে আমার ফার্স্ট টার্গেট ছিল, তারাও কিন্তু মানে যদি সংখ্যায় হিসেব করা হয় সেই সংখ্যাটা যথেষ্ট, মানে ওই ছোটো ছোটো ফার্মার যারা 2-10টা অ্যানিমাল নিয়ে কাজ করছে সেই মহিলাদের সংখ্যাটা কিন্তু যথেষ্ট। আমরা ঝাড়গ্রামে প্রথমবার আমরা ফ্রি ট্রেনিং করিয়েছি এবং তাতে কিন্তু আমরা বেশ প্রায় 40-50 জনের কাছাকাছি আমরা ট্রেনিং করাতে পেরেছি। এবং পাশাপাশি ওখানে মহিলাদের পাশাপাশি তাদের হাজব্যান্ডরাও বা বাড়ি মানে আশেপাশের এলাকার পুরুষরাও কিন্তু সেটা নিয়ে অংশগ্রহণ করেছিল। বাহ, খুব ভালো একটা জিনিস আপনারা বললেন যে আপনারা শুধুমাত্র ফার্মারদের এলাকাতে গিয়ে তাদেরকে যারা আসতে পারছে না আপনাদের পেড ট্রেনিংয়ে, তাদেরকে গিয়ে আপনারা মানে ট্রেনিংটা করাচ্ছেন হাতে কলমে শেখার জন্য। তো আপনার কি মনে হয়, যখন আজ থেকে 3 বছর আগে আপনি যখন কাজ শুরু করেছিলেন বা পিগারি সেক্টরে এসে কাজ শুরু করেছিলেন 3.5 বছর আগে বললেন, বর্তমান সময় দেখিয়ে এই যে গ্রাফটা ওয়েস্ট বেঙ্গলের, এটা কি একটু পরিবর্তন হচ্ছে বা আপডেটেশন কিছু হচ্ছে? একটা তো বলতে পারি, এক তো সেটা তুমি ভালো মানে ভালো করে বলতে পারবে। আজ থেকে 2 বছর আগে যখন প্রথম আমার ফার্মে গেছিলে, তো সে সময় আমার ট্রেনিংয়ের জন্য তুমি ইন্সপায়ার করলে ট্রেনিং, তো তখন প্রচুর লোকজন যারা ছিল মানে মানে আমি জানতাম যেমন কোথায় কোথায় ফার্ম আছে, সেটা হাতে গোনা। আজকে এই 1.5-2 বছর ট্রেনিংয়ে আমি নিজে মানে তুমি আমি মিলে আমরা প্রায় 1000 লোকের কাছাকাছি আমরা লোককে ট্রেনিং করিয়ে ফেলেছি, মানে পেড ফ্রি মিলিয়ে। তো তার মধ্যে ধরে নেওয়া যায় যে প্রায় 50% লোক ফার্মিং, বাট যখন ট্রেনিং করিয়েছিলাম সেই সময় মানে 20% দেখা যেত একটা ব্যাচে 20% থেকে 30% লোকজন অলরেডি ফার্মিং করছে, এক্সিকিউটিভ ফার্মে। হ্যাঁ, তো পাশাপাশি যারা নতুন যারা করবে বলে আসছে তাদের মধ্যে অনেকেই স্টার্ট করে দিয়েছে। এই 2 দিন আগেই আমাদের এখানে এসেছিল আমাদের নভেম্বর ব্যাচের একটি দাদা, সে আলিপুরদুয়ারি একটি ফার্ম করছে এবং সেটা খুব বড় ফার্ম করছে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে
গ্রাফটা খুবই ঊর্ধ্বমুখী। এবং ঘটনা হচ্ছে এখন প্রতি সপ্তাহতেই মানে নর্থ ইস্টের গাড়ি আসার জন্য আমাদেরকে বারবার করে ফোন করছে। মানে এখানে এখন রেডি মালের দাম কেমন পাচ্ছেন? এখন মোটামুটি ধরে নিন নর্থ বেঙ্গলে মোটামুটি আজকে রেট মোটামুটি আমি বলি 220 থেকে 225 টাকা চলছে নর্থ বেঙ্গলে। 25 টাকা। হ্যাঁ, এখন একটু রেটটা একটু কম হবে, কারণ যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, গরম পড়ছে। তবে আমার মনে হয় না যে এরপরে আর খুব বেশি কমবে দামটা। আচ্ছা, বিগত দিনে যে সমস্ত ফার্মাররা আপনাদের থেকে ট্রেনিং নিয়েছে বা ট্রেনিং করেছে, তারা বর্তমান সময়ে ধরুন ট্রেনিং হয়ে গেছে কারো 6 মাস, কারো 1 বছর, কারো 1.5 বছর, এই কোম্পানির কাছে কি কি সুবিধা পাবে? দেখুন, একটা হচ্ছে ট্রেনিং করার সময় ইন্দ্র হাইজেনিক এটা কমিট করে যে ট্রেনিং শেষে আমরা লাইফ টাইম একটা সাপোর্ট দেবো। এই সাপোর্টটা কি, দেখুন একজন ট্রেনিং যে প্রথম এসছি, যখন এই সেক্টরটাতে ঢুকেছি, আমিও ফার্মটা প্রথম স্টার্ট করেছিলাম ওই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে, কিছু অল্প কজন পরিচিত লোকের কাছ থেকে যেটুকু জানতে পেরেছিলাম সেই চিন্তাভাবনা নিয়ে শুরু করেছিলাম। পরে মানে কাজ করতে বুঝেছিলাম প্রচুর ফারাক রয়েছে। তো যাই হোক, যখন আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি, ট্রেনিং নেওয়ার পরে একটা জিনিস আমি দেখেছি যে ট্রেনিং শেষে 2-1 জন বাদ দিয়ে কেউ যোগাযোগ রাখে না। মানে অধিকাংশ লোকজন ট্রেনিং শেষ আপনার সঙ্গে সম্পর্ক শেষ। কারণ ট্রেনিংয়ের পরে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন আপনি কী কী শিখলেন না সেটা আপনার চোখের সামনে পরিষ্কার চলে আসবে। তো এই সময় গিয়ে দেখা গেছে আমি অনেক জায়গায় ট্রেনিং করেছি। কেউ আছেন যারা স্টিল এখনও যোগাযোগ রাখেন, বা তাদেরকে যদি কোনো সাহায্যের জন্য ফোন করি তারা ফোন রিসিভ করেন বা সাহায্য করেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা সেই সাপোর্টটা করে না। ট্রেনিং শেষ, আপনার সঙ্গে আমার ফাইন্যান্সিয়ালি সম্পর্ক শেষ, তো তাদের সঙ্গেও সম্পর্ক শেষ। আমি এই জায়গাটা থেকে একটা মানে চেষ্টা করেছিলাম নতুন কিছু একটা চিন্তা করার, যাতে ফার্মাররা, আমি যে প্রবলেম ফেস করেছি সেই প্রবলেম যাতে ফার্মাররা ফেস না করে। আমরা ঠিক করেছি যে আমরা লাইফ টাইম, যদি ফার্মার আমাদেরকে ছেড়ে না যায়, আমাদের যে প্রত্যেকটা ট্রেনিং শেষে একটা করে গ্রুপ তৈরি হয়, ওই গ্রুপের মধ্যে ফার্মাররা থাকবে। তাদের যাবতীয় সুবিধা অসুবিধা, সেটা ট্রিটমেন্ট রিলেটেড হতে পারে, সেটা ম্যানেজমেন্ট রিলেটেড হতে পারে, সেটা ফিড হতে পারে, সেটা অ্যানিমাল বিক্রি করা, অ্যানিমাল পারচেস করা, প্রতিটা ক্ষেত্রে আমরা মানে আমাদের ইন্দ্র হাইজেনিক আমরা চেষ্টা করব সকলকে সমস্ত রকমভাবে সাপোর্ট দেওয়া। মানে আপনারা অ্যানিম্যাল ফার্মারের থেকে কিনে নেব বলতে এরকমভাবে ঠিক নয়। ধরুন কেউ মাল বিক্রি করতে পারছে না, এবার যেহেতু আমার সঙ্গে অনেক লোকের যোগাযোগ থাকে, তো আমরা কারোর যদি মানে আপনার কারোর ডিমান্ড থাকছে, ধরুন আপনি বললেন আমার কাছে 10টা অ্যানিমাল রেডি আছে দাদা, আমি বিক্রি করে দেবো, আমি এখন বায়ার পাচ্ছি না। আর আমার কাছে আপনার কাছে একটা বায়ারের নাম্বার আছে, আমার কাছে 100 বায়ারের নাম্বার আছে। আমি 100 বায়ারের সঙ্গে যোগাযোগ করব, তারা যদি রেট বলে আমি আপনাকে যোগাযোগ করিয়ে দেবো। আর যদি সেটা নাও হয় তখন আমি কিনে নেবো মালটা। আমি কিনে নেবো, যাতে ফার্মার, ছোট যারা ফার্মার আছে তাদের যাতে কোনো, ধরুন মালটা বিক্রি করতে তার 100 কেজি হয়ে গেছে, এখন তার কাছে থেকে যাওয়া মানেই তার হচ্ছে আর্থিক ক্ষতি, লস। তো সেই লস যাতে তাকে স্বীকার করতে না হয়, তার জন্য আমরা হেল্প করবো, যতটা পারবো আমরা হেল্প। এখানে একটু বলে রাখি, মানে অ্যাকচুয়ালি 100 কিলোর পরে লস বলতে দাদা বলছে একটু অ্যানিমেলের গ্রোথটা একটু ডাউন হয় ওই সময়টায়, যে রেশিওতে গ্রোথটা চলে 100 কিলোর আগে, একটু 100 কিলোর পরে সেই অনুযায়ী এফসিএটা একটু হয়, ফ্লাকচুয়েট হয়। আর একটা জিনিস বলি, যখন ফিডের কথাটা উঠলো দাদা, মানে আপনাদের কোম্পানি ইন্দ্র হাইজেনিক কোম্পানি শুনেছি তো ফিডও তৈরি করে, ঠিক আছে? আমাদের স্টার ফিড, আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে স্টার ফিড। তো অনেকে আপনারা ইন্দ্র হাইজেনিক কোম্পানিটাকে হয়তো সেভাবে চেনেন না, তো স্টার ফিড মানে আমি দেখিয়ে দিই আপনাদের, এটা দাদাদের কোম্পানি স্টার ফিড। তো আপনি এই যে ক্যাটালগ বানিয়েছেন স্টার ফিডের, তো অনেক কোম্পানি অনেকভাবে বানান, এখানে একটু দেখলাম ইউনিক কিছু পদ্ধতি আপনি আলোচনা করেছেন, যেরকম ধরুন জেস্টেশন ক্যালেন্ডার দিয়েছেন, কিছু ইম্পর্টেন্ট মেডিসিন দিয়েছেন, হ্যাঁ, তারপরে বাচ্চাদের কোন সময় কি দরকার, মানে পিগলেটের এইটা একটু যদি ভালো করে যদি দর্শকদেরকে দেখানো যায় একদম কাছে থেকে, সব থেকে ভালো হবে। যদি ফ্রন্ট পেজে আমি যাই, প্রথমে এদের কি দরকার, কি বৃত্তান্ত, এবং দেখুন প্রত্যেকটা লেখা রয়েছে। একটা পিগলেটস, তার ছবি, মানে এটা আমার খাবার ধরন, ও আপনাকে বলছে আমার কি খাবার দিতে হবে, আমি কি খাবার খাই, কোন সময় কি খাবার খাই, আপনাকে বলছে যে দেখো তুমি কি জানো আমার পুষ্টি, মানে খাবারে কি পুষ্টিগুণ থাকা দরকার। আপনি ফিড যদি নিজে বানান, আপনার সেই ফিডে এই পুষ্টিগুণগুলো থাকা দরকার। দেখুন এখানে আমি এখানে লেখা রয়েছে, মনে রেখো সঠিক বয়সে আমায় সঠিক খাবার দেওয়া অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র আমরা ফার্মারকে এটা বোঝানোর জন্যই যে তুমি যে ফার্মিংটা করছো, এখানে এই ফার্মিং থেকে যে উদ্দেশ্য নিয়ে করতে আসছে তারা, এটাকে সফল হতে গেলে
প্রত্যেকটা অ্যানিমালের সঙ্গে নিজের বাচ্চার মতো করে আচরণ করতে হবে, তাহলেই তুমি কিন্তু সাফল্য পাবে খুব দ্রুত। এই কারণেই আমি চাই এভাবেই লিখেছি। আচ্ছা, এই যে ফার্মাররা বিভিন্ন বয়স অনুযায়ী বা পিগলেট থেকে আস্তে আস্তে করে সে গিল্ড থেকে ফিনিশার পর্যায়ে, এই পর্যায়ে যে খাবারের ভাগটা, কার প্রোটিন পার্সেন্টেজ, তারপরে আপনার ফ্যাট, এইগুলো ইকুয়াল ভাগ, এইগুলো কি আপনাদের ফিডে পুরোপুরি মেনশন করা থাকে? একদমই আপনি এখানেই লেখা রয়েছে, এই যে লেখা রয়েছে, মনে রেখো সঠিক বয়সে আমার সঠিক খাবার দেওয়া অত্যন্ত প্রয়োজন। স্টার্টার কোন সময় খাবে, মানে 0 থেকে 30 কিলো পর্যন্ত আপনারা স্টার্টার খাওয়াচ্ছেন। 30 থেকে 60 কেজি খাবে হচ্ছে গ্রোয়ার। আচ্ছা, ফ্যাটনার যদি অ্যানিমাল হয় তাকে আমরা ফিনিশার দেবো 60 থেকে 100 কেজি পর্যন্ত। এবার যদি আমার ব্রিডিং স্টকের অ্যানিমাল হয় তাহলে কি করব, আমি এটাকে কন্টিনিউ 60 কেজির পরে হয় তাকে ব্রিডার ফিড দেবো, আদারওয়াইজ গ্রোয়ার ফিড দেবো, কারণ ব্রিডার আর গ্রোয়ার ফিডের মধ্যে অ্যাজ কিছু পার্থক্য নেই। ঠিক আছে, এবার যেই আমি ক্রসিং করিয়ে দেবো, ক্রসিং করানো হয়ে গেলে 130 কেজিতে আমরা মোটামুটি 120-130 কেজিতে আমরা ক্রসিং করাই। ক্রসিং হয়ে গেলেই আমরা শুরু করে দেবো জেস্টেশন, এবং মোটামুটি প্রেগনেন্সির যখন মোটামুটি 90-95 দিন বয়স হয়ে যাবে, ঠিক তখন থেকে আমরা সকালে ল্যাকটেটিং, বিকেলে জেস্টেশন খাবার খাওয়াবো। যেই ডেলিভারি হয়ে যাবে সঙ্গে সঙ্গে শুধুমাত্র ল্যাকটেটিং ফিড দেওয়া হবে, এবং প্রত্যেকটা জিনিস তার লেখা রয়েছে, প্রত্যেকটা। কখন এই ক্যাটালগটা যদি কারোর কাছে থাকে, সে নিজেই দেখতে পাবে কোন বয়সে খাবার দিতে পারবে। শুধু তাই নয়, এটা বানানোর উদ্দেশ্য আরও, এই যে মায়ের প্রেগনেন্সি পিরিয়ডে যে ট্রিটমেন্ট থাকে বিভিন্ন রকমের, সেই ট্রিটমেন্ট সম্পর্কে এখানে লেখা রয়েছে। কবে কবে কী কী ট্রিটমেন্ট করতে হবে, ADCDH ইঞ্জেকশান, আইভারমেকটিন হাইটের ইঞ্জেকশন কবে করতে হবে, প্রত্যেকটা এখানে লিখে দেওয়া আছে। মানে আপনি ট্রিটমেন্টটাও মেনশন করবেন, একদম পুরো সায়েন্টিফিক ওয়েতে এই ক্যাটালগটা বানানো। তো অবশ্যই কোম্পানির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, আর একটা জিনিস বলি, যে কোনো ফিডের, মানে বিশেষ করে ফিডের মধ্যে প্রোটিন পার্সেন্টেজটা একটা ভাইটাল মাত্রা রাখে। তো আমরা বাজার চলতে শুনে এসেছি, বিভিন্ন কোম্পানি অনেকেই আছে যারা বর্তমান পিক ফিডে আছে এবং ভবিষ্যতেও আসছে। তো এই পিক ফিডের মধ্যে আমরা দুটো প্রোটিন পার্সেন্টেজ দেখি, একটা হচ্ছে ভেজ প্রোটিন, একটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন। আপনাদের কী প্রোটিন ব্যবহার করছেন? আমরা ভেজ প্রোটিন, আমাদের সোয়া প্রোটিন। আচ্ছা, ভেজ প্রোটিন আর অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে পার্থক্য কী, এবং আমাদের পিকের প্রতি এফেক্ট কী পড়ে, মানে যদি এইটা একটু বলতেন। দেখুন, এক তো হচ্ছে আমি একটা বেসিক আপনাকে বলি, যত ধরনের হেলথ ড্রিঙ্কস আছে সেটা আমাদের মানুষের জন্য আমি বলি। যদি মানুষের যত ধরনের হেলথ ড্রিঙ্কস আপনি দেখবেন বাজার চলছে, যত হেলথ ড্রিঙ্কস আছে, তার মূল প্রোটিনের সোর্স হচ্ছে সোয়া প্রোটিন। ঠিক আছে, তার কারণ হচ্ছে সোয়া প্রোটিনে ধরুন 100 গ্রাম সোয়াতে আপনি মোটামুটি প্রায় 56 থেকে 60 গ্রাম প্রোটিন পাবেন। ওকে, ঠিক আছে, তাহলে কী হচ্ছে, ওয়েস্টেজের পরিমাণ কত, 40%। আমি যদি 60 ধরে নিই, তাহলে 100 গ্রাম সোয়ার মধ্যে, সোয়া ডিওসি থেকে আমি 60 গ্রাম প্রোটিন পাবো, বাকি 40 গ্রাম পাবো হচ্ছে ওয়েস্টেজ। কিন্তু এটা যদি আমি অ্যানিমাল প্রোটিনে আসি, অ্যানিমাল প্রোটিন মানে মূল সোর্স হচ্ছে আপনি মানে মাছ, শুটকি মাছ, ড্রাই ফিশ, যেটাকে বাংলায় আমরা শুটকি মাছ বলি, মানে ফিশ মিল, বোন মিল, মিট মিল, ব্লাড মিল, এগুলো রয়েছে। এইবার ঘটনা হয়ে গেছে, দেখুন ফিশ মিল, আমি যদি ফিশ মিলের কথা ভাবি, মানে শুটকি মাছটা কী করে ওরা সমুদ্র থেকে তুলে এনে সমুদ্রের পাড়েই রেখে শোকায় মাছটাকে। তো প্রোটিনটা কিসের মধ্যে আবদ্ধ থাকে, ফ্যাটের মধ্যে আবদ্ধ থাকে। ক্রমাগত রোদ্দুর পড়ছে, ফ্যাটটা বার্ন হচ্ছে, বার্ন হতে হতে প্রোটিনের গুণগত মানও নষ্ট হচ্ছে। এবং সেই সঙ্গে হচ্ছে সোয়া প্রোটিনের যে এই 60% ওরা প্রোটিন পাচ্ছে এবং বাকিটা 40% ওয়েস্টেজ হচ্ছে। অ্যানিমাল প্রোটিনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই পরিমাণটা অনেক কম, ফলে বেশি পরিমাণে দিতে হচ্ছে, ওয়েস্টেজ বেশি হচ্ছে। এবং পাশাপাশি সোয়া প্রোটিন যত তাড়াতাড়ি বডিতে অ্যাবজর্ব হবে, বাকি প্রোটিনগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা, মানে এত তাড়াতাড়ি অবজর্ব হবে না। পাশাপাশি যেগুলো আরও সমস্যা হতে পারে, ফার্মে প্রচণ্ড দুর্গন্ধ হবে ওয়েস্টেজ থেকে। মানে আপনার যদি অ্যানিমাল প্রোটিন হয়, অ্যানিমাল প্রোটিনের যে ওয়েস্টেজ বার হবে, মানে ওদের পটি টয়লেট, সেখান থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোয়। এবং এই দুর্গন্ধের কারণে আপনাকে কিন্তু, যদি লোকালিটির মধ্যে ফার্ম থেকে থাকে, তাহলে আপনাকে ফার্ম কিন্তু মানে বন্ধ করে দেওয়ার মতো উপায়ে চলে আসবে। আচ্ছা, এফেক্ট হিসেবে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে মানে আমাদের সবাই তো যারা ফার্মার, তারা চাই তাড়াতাড়ি গ্রোথ, যত তাড়াতাড়ি পারে গ্রোথ হয়। তো আপনারা যখন আপনারা উইনিং থেকে একটা বাচ্চার রেয়ারিং পর্যন্ত, মানে যদি 100 কিলো ফ্যাটিনারের ক্ষেত্রে ধরি, তো কত কিলো ফিট খাচ্ছে এবং কতদিন টাইম লাগছে? তো 6 মাস মোটামুটি টাইম লাগছে ডেট অফ বার্থ থেকে। ডিওবি থেকে? হ্যাঁ, মানে ডিওবি থেকে আপনি বলছেন 6 মাস টাইম লাগছে। তো মোটামুটি আপনি ধরে নিন, ধরুন একটু বেসিক FCR হচ্ছে 3:1,
মানে 3 কেজি খেলে 1 কেজি বডি ওয়েট বা মাস তৈরি হবে, সেক্ষেত্রে 300 কেজি খেলে 100 কেজি হবে। কিন্তু আমার এখানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা নিজেরা পাচ্ছি, সেটা একদম প্রায় 2.4, কোথাও কোথাও 2.2, কোথাও কোথাও 2 FCR আসছে। হ্যাঁ, এবং এটা দেখুন, এক তো FCR পেতে গেলে আপনাকে, ঠিকঠাক FCR পেতে গেলে আপনাকে যে যে জিনিসগুলো প্রয়োজন এটাও মাথায় রাখতে হবে। আমি আজকে আমার কাছে রয়েছে, ধরুন আপনি ভাবুন না, আমার এই ফিড ঝাড়গ্রামে প্রচুর ফার্মারের কাছে যাচ্ছে, আবার আমার এই ফার্মেও চলছে, আমার এই জলপাইগুড়ির ফার্মেও চলছে। জলপাইগুড়ির ফার্মের মধ্যে PH এবং TDS এর মাত্রা একটু বেশি আছে, ফলে আমি পাচ্ছি এখানে, ধরে নিন এখানে FCR আসছে 2.5, মানে যত কম 2.5 এর নিচে যাচ্ছে না। না 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 2.5 ওটা অ্যাভারেজ বলছি আমি এখন কথা আমরা এটার মনে হয় মাঝখানে মাপা হয়েছিল, আমাকে একবার দেখে বলতে হবে সেই ডেটাটা। তো এবার ধরুন সেই ফিড, সেই অ্যানিমাল, সেই ব্রিডেরই অ্যানিমাল আমার কাছ থেকে নিয়ে যাওয়া ঝাড়গ্রামে যে সমস্ত ফার্মার আছে যাদের কাছে, তারা 1.86 FCR। এর কারণ হচ্ছে জল। 3টে জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে, ব্রিড, ফিড এবং জল, এই 3টেকে প্যারালালি ভালো হতে হবে। আমি শুধু জল ভালো করলাম, বাকি ফিড ব্রিড খারাপ করলাম হবে না, শুধু ফিড ভালো করলাম, ব্রিডও ভালো করলাম, বাট জল আমার খার, PH এবং TDS এর মাত্রা বেড়ে যাওয়া হচ্ছে অ্যাসিড। 90% কাজ করবে দেহে জল, এই জলটাই যদি আমি অ্যাসিড দিয়ে রাখি তাহলে আর কাজ হবে কোথায়? তো সেক্ষেত্রে জলটা ভাইটাল রোল প্লে করে, মানে গ্রোথের ক্ষেত্রে। গ্রোথের ক্ষেত্রে আরেকটা জিনিস বললেন আপনি, ব্রিড। এই ব্রিড কোন ধরনের ব্রিড ফার্মার নির্বাচন করবে? দেখুন, ডেফিনেটলি করবে এক্সোটিক ব্রিডস, মানে বিদেশি যে ব্রিডসগুলো রয়েছে, যেমন ধরুন লার্জ হোয়াইট ইয়ার্কশায়ার ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ব্রিড এবং এটারই সবথেকে বেশি চলন। তারপরে যদি আপনি সেকেন্ড যদি কোনো ব্রিডের কথা ভাবেন সেটা হচ্ছে ডিউরক, আপনি যদি থার্ড ভাবেন সেটা হচ্ছে হ্যাম্পশায়ার, ফোর্থ যদি ভাবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এগুলো বিখ্যাত সেটা হচ্ছে ল্যান্ড রেস, ফিফথে রয়েছে হচ্ছে চেস্টার হোয়াইট, তারপর সিক্সথে রয়েছে হচ্ছে স্পটেড, সেভেন্থে রয়েছে হচ্ছে পোল্যান্ড, চায়না, আরও কিছু রয়েছে, এরকম ব্রিড রয়েছে। তবে ফার্মারদের আমি একটা সাজেশান দেবো যে যদি নিতান্তই কোনো ব্রিডই জোগাড় করতে সে না পারে, শুধুমাত্র যদি লার্জ হোয়াইট নিয়েও কাজ করে সে, তাতেও সে ঠিকঠাক সাফল্য পাবে। মানে আপনি লার্জ হোয়াইট ইয়র্কশায়ারকে কমার্শিয়াল হিসেবে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন? একদম একদম। কেন? তার অনেকগুলো কারণ আছে। দেশি ব্রিড এবং বিদেশি ব্রিডের মধ্যে আমাদের ট্রেনিংয়ে এটা দেখানো হয় পার্থক্যটা। দেশি ব্রিড ধরে নিন, একটা দেশি অ্যানিমাল আর একটা বিদেশি অ্যানিমাল। দেশি অ্যানিমালের বাচ্চা দেওয়ার ক্ষমতা 6 থেকে 8টা, আর সেখানে একটা বিদেশি অ্যানিমালের বাচ্চা দেওয়ার ক্ষমতা 14 থেকে 16টা। আচ্ছা, এবার উইনিং পার্সেন্টেজ, মানে বাচ্চা তো দিল, ধরুন 10টা 12টা 14টা দিয়ে দিল, কিন্তু আমি বাচ্চা যখন উইনিং করাচ্ছি, মায়ের থেকে দুধ ছাড়াচ্ছি, তখন গিয়ে বাচ্চার সংখ্যা গিয়ে দাঁড়ালো 4টে 5টা, আমার তো লাভ নেই। তো এই উইনিং পার্সেন্টেজ যদি আপনি ভাবেন, তো উইনিং পার্সেন্টেজ ওদের 56, মানে দেশি অ্যানিমালের, সেক্ষেত্রে আপনার এক্সোটিক ব্রিড বা বিদেশি ব্রিডগুলোর প্রাইস 80-র কাছাকাছি। মানে 10টা যদি অ্যানিমাল জন্মায় তার মধ্যে 8টা অ্যানিমাল ওরা উইনিং করায়। আর যদি আপনি দেশি ব্রিড ভাবেন, 10টা জন্মালে সেখানে হয়তো 5টা থেকে 6টা। আরও অনেক পার্থক্য রয়েছে। এরা 6 মাসে 100 কেজি হবে, এরা 14 মাসে 100 কেজি হবে। বিদেশি ব্রিড 6 মাসে 100 কেজি হবে, দেশি ব্রিড 14 মাসে 100 কেজি হবে। এটা কি আপনি সম্পূর্ণ রেডি ফিডের উপরে বলছেন? এমনি রেডি ফিডের উপর। আর একটা জিনিস হচ্ছে, মানে গতানুগতিক পদ্ধতিতে যারা ফার্ম চালাচ্ছে, যারা আমরা একটা কথা প্রায়শই শুনি, সনাতন পদ্ধতিতে খাবার তৈরি, এটাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়টা নিয়ে যদি কিছু বলা হয়? অ্যাকচুয়ালি সত্যি বলতে সনাতন পদ্ধতি কী পদ্ধতি এটা আমার জানা নেই, ঠিক আছে। আমি একটা পদ্ধতি জানি, সেটা হচ্ছে আমি লাইফে, মানে আমার এই পিগারি ইন্ডাস্ট্রিতে আমি যখন থেকে কাজ করছি, আমার মনে হয় না, মানে হয়তো হতে পারে, বেশি হতে পারে, তবে আমি বলছি ইদানিংকালে মনে হয় আমার থেকে কেউ বেশি মানে এক্সপেরিমেন্ট করেনি ফিড নিয়ে। আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম খুদ গুঁড়ো এসব খাইয়ে, বিস্কুটের গুঁড়ো, মানে বেকারি ওয়েস্টেজ যেটাকে বলা হয়, বিয়ারের ওয়েস্টেজ, বিয়ার বানানোর পরে যে ভুট্টার যে ছিবলাটা থাকে ওটাতে নাকি প্রচুর প্রোটিন আছে। আমি অ্যাজোলা, ওয়াটার পিনাস, মানে যেটাকে আমরা কলমি শাক বলি, ডাকহুইট মানে খুদে বানা, সমস্ত কিছু চাষ করেছি। কচু শাক, ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু সব এনে ট্রাই করেছি। আমি বুঝেছি যে অ্যানিমালটাকে যে 6 মাসে আমি 100 কেজি বানিয়ে বিক্রি করব, সেটা যদি বানাতে হয়, একটা অ্যানিমালকে যদি প্রপার, যদি আমাকে ট্রিটমেন্ট করতে হয়, আমাকে লালন পালন করতে হয়, তাহলে তাকে ব্যালেন্স ফিড দিতে হবে। কি ব্যালেন্স ফিড? সেই ফিডের ঠিক পরিমাণ তার বয়স অনুপাতে কার্বোহাইড্রেট থাকবে, তার বয়স অনুপাতে
আপনার গ্রোয়ার থাকবে, প্রোটিন থাকবে, ভিটামিন থাকবে, মিনারেলস থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে, এই প্রত্যেকটা জায়গায় ফিডে থাকবে, সেটাই আদর্শ ফিড। আপনার এই করতে গিয়ে কি এই ফিডের আইডিয়াটা মাথায় এলো? এটা করতে গিয়েই ফিডের আইডিয়াটা মাথায় আসলো, কারণ শুধু তাই নয়, প্রচুর ফার্মার এসেছিল সে সময়। তখন তো আমার একটা ছোটো মেশিন বসানো ছিল, 2টো মেশিন আমার ঘরে, পালভালাইজার ছিল ছোটো টাইপের 2টো পালভালাইজার। আমি ভুট্টা মানে কিনে আনতাম, আমি এগুলো কিনে আনতাম, ঠিক আছে, কিনে এনে নিজেই ফিড তৈরি করতাম, ভুট্টা, তারপর হচ্ছে সোয়াডিউসি। এই করতে করতে প্রচুর ফার্মার বলতো যে দাদা আপনার ফিডটা দিন, আপনার ফিডটা দিন। প্রচুর লোকে ডিমান্ড করেছে যে আপনার ফিডটা দিন, কারণ আমার অ্যানিমাল দেখে তাদের পছন্দ হয়েছে এবং তারা দেখেছে চোখের সামনে যে অ্যানিমালগুলো আমি কত তাড়াতাড়ি বিক্রি করছি। ফলে তারা বারবার করে ডিমান্ড করেছিল আপনারা আমাদেরকে ফিড দিন, আপনার ফিড দিন। আর ঘটনা হয়ে গেছে সেই সময় আমার নিজের ফিডই আমি জোগাড় করতে পারছিলাম না, আমার যা মেশিনের সাপোর্ট ছিল, যা আমার ইনফ্রাস্ট্রাকচার ছিল। পরে গিয়ে সকলের ডিমান্ডে গিয়ে আমরা একটা ফাইনাল ডিসিশন নিই যে আমরা একটা ভালো ফিড বানাবো। আচ্ছা, বর্তমান সময় সারা কি বুঝছেন কী করে, মানে এই যে ফিডটা আপনারা মার্কেটে এনেছেন বা বিভিন্ন ফার্মার ব্যবহার করছে, এর ফিডব্যাক কী পাচ্ছেন? মানে আপনি তো আপনার দিক থেকে কনফিডেন্স, কিন্তু বাইরের ফিডব্যাকটা কী পাচ্ছেন? আমি কালকে আমি আমার এক ফার্মারের সাথে কথা হচ্ছিল, নর্থ বেঙ্গলেরই এক ফার্মার। তিনি বলছিলেন মাঝখানে কোনো একটি বিশেষ কোম্পানি, আমি নামটাম আমার তত মনে নেই, তারা গেছিলো আমাদের ফিডের, মানে তারা ফিড বিক্রি করবে বলে তাদের কাছে গিয়ে বলছিল। তো যাই হোক, তার কাছে অনেকবার বলার পরে সে বলছে না, আমি এই ফিডই খাওয়াচ্ছি কারণ আমি ভালো রেজাল্ট পাচ্ছি, ফলে আমি অন্য কোনো ফিড খাওয়াবো না। তো তাকে অনেকভাবে কনভিন্স করানোর চেষ্টা করা হয়েছিল যে তারা নিজেদের জন্য ভালো ফিড রাখে, আমাদের তো যারা ফার্মার তাদেরকে ভালো ফিড দেওয়া হয় না। তো সে বলেছে না, আমাকে গোডাউন থেকে আমাকে বের করে দেয়, তারা যে ফিড খাওয়ায় সেই ফিডই আমাকে বের করে দেয়, ঠিক আছে। তো সে অনেকভাবে তাকে কনভিন্স করিয়েছে, সে বলছে না আমি ভাই উপকার পাচ্ছি, আমি অন্য ফিড খাওয়াবো না। তো এখন এই মুহূর্তে সকলের ভালোবাসাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলো থেকে আমাদের কাছে খবর আসছে তারা ফিড নেবে বলে। খুব ভালো একটা জিনিস, ক্যালেন্ডারটা মানে রেজিস্ট্রেশন যেটা বানিয়েছেন, এই ক্যাটালগ যেটা বানিয়েছেন, এর মধ্যে কিছু মেডিসিন দেখেছেন, মানে এই যে 30টা মেডিসিনের আপনি পাঠ করেছেন, এটা বলছে লিস্ট অফ ইম্পর্টেন্ট মেডিসিন পিগারি। তো এই 20টা মেডিসিন একটু যদি ফার্মারদের শর্টে যদি বলে দেওয়া যায় যে কোন মেডিসিনের কীভাবে অ্যাপ্লাই করা উচিত, বা পিগারির ক্ষেত্রে ব্রিডিং ফার্ম হোক আর ফ্যাটেনিং ফার্ম হোক, এসেন্সিয়াল মেডিসিন কী কী রাখা উচিত? দেখুন, এসেন্সিয়াল যে মেডিসিন আমি এখানে লিস্ট দিয়েছি, এখানে প্রত্যেকটা এসেন্সিয়াল মেডিসিন, এগুলো প্রত্যেকটাই আপনাকে ফার্মে রাখতে হবে। একটা কথা আমি মেডিসিন সম্পর্কে আগে একটা কথা বলা আমার খুবই মানে জরুরি মনে হয়, যে আপনি বছরে যদি আপনার ফার্মে 10,000 টাকা, 5,000 থেকে 10,000 টাকা যদি নষ্ট হয় মেডিসিন এক্সপায়ার হয়ে, তাতে আপনি বুঝবেন আপনার ফার্ম ঠিকঠাক চলছে, কারণ ওষুধ ইউজ করতে হয়নি। এখানে দেখুন কতগুলো আমার কাছে ওষুধ রয়েছে, কেটোপ্রফিন, যদিও এটা এখন ব্যান্ড হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে। এখানে পাঁচটা কেটোপ্রফিন আছে, 5টা কেটোপ্রফিন আছে। এই 5টা আমার 23 সালে কেনা হয়েছিল, আজকে 25 সাল, এক্সপায়ার হয়ে গেছে। এই 5টা ইউজ করতে হয়নি, তার মানে কি আমার এই কেটোপ্রফিন মূলত ব্যবহার করা হচ্ছে জ্বর হলে পরে। তার মানে ধরে নেওয়া যায় যে এই 2 বছরের মধ্যে আমার অ্যানিমালের জ্বর আসেনি, তাহলে আমার ফার্ম ঠিকঠাক চলছে। এবার আমি এগুলোকে কী করবো, এবার ফেলে দেবো। এগুলোর দাম ধরে নিন, এমআরপি রয়েছে 510 টাকা, এগুলো মোটামুটি ধরে নিন ওই 350 থেকে 400 টাকা আমার পার পিস পড়েছে। তাহলে আমি ধরে নিই এখানে 2000 টাকার মেডিসিন আছে। বছর শেষে যদি এরকম 2000 বা 20,000 টাকার ওষুধ নষ্ট হয়, আপনি বুঝবেন আপনার ফার্ম ঠিকঠাক করে চলছে। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, সকলকে সমস্ত রকমের মেডিসিন একটা করে হলেও কিন্তু ফার্মে মজুদ রাখতে হবে। ইন কেস অফ এমার্জেন্সি আপনি ওষুধ আনতে ছুটলেন, পেলেন না, অ্যানিমালটা ট্রিটমেন্ট করতে পারলেন না, তার থেকে যদি একটা ওষুধ থাকে, ম্যাক্সিমাম সব থেকে বেশি দামের ওষুধ কী হয়, মার্বোফ্লক্সাসিন আছে, মেগলোডাইন আছে, এগুলোর খুব কস্টলি, যেগুলোর দাম 500-600 টাকার ওপরে। এই ওষুধ ছাড়া বাকি অ্যাজ খুব বিরাট কিছু দাম নেই। যদি আপনার এই ওষুধ একটা এক্সপায়ার হয়েও যায়, আপনার ফার্ম ঠিকঠাক চলছে, যে আপনার ফার্মে ওষুধ ব্যবহার করতে হচ্ছে না। তো ঘটনা হয়ে গেছে এই পুরো এই যে 30টা আমি মেডিসিনের এখানে নাম রয়েছে, অ্যামক্সিসিলিন, ভিটামিন A3H, মেগলুডাইন, যত এখানে ওষুধ রয়েছে, এর পুরো ডিটেলসে বলাটা একটু মুশকিল আছে, মানে যে কোনটা কি কাজ করে। এটার জন্য আমাকে একটা পুরো ভিডিও বানাতে হবে যে পুরো মেডিসিন কোনটা কি কাজে করে। তো অবশ্যই আমরা মেডিসিন নিয়ে পরে ভিডিও আর একটা বানাবো দাদা। এই ভিডিওটা অনেকটা বড় লেন্দি হয়ে যাবে মেডিসিন নিয়ে করলে, যে শুধুমাত্র মেডিসিন যদি আমরা আলোচনা করি।
মূলত আমরা এটা এই ভিডিওটা আপনাদের জন্য বানানো যে ইন্দো হাইজেনিক যে কোম্পানি, বা আপনারা যারা স্টার ফিড বলে অনেকে চেনেন, বাজার পরিচিত একটা নাম, ফিডের নামেই কোম্পানি পরিচয় লাভ করেছে বলতে পারি, কারণ ইন্দো হাইজেনিক কোম্পানিটা সবাই তেমনভাবে জানে না। এই কোম্পানির নিজস্ব লেয়ার সেট আপ আছে, তাই তো, এবং লাইফস্টকে এর আগেও কাজ করেছে। তার সঙ্গে সঙ্গে পিগারি তো ওয়েস্ট বেঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বলা যেতে পারে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ চলছে, এবং আমাদের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলেও খুব ভালো কাজ হচ্ছে। এদের নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বা কুচবিহার, নিয়ার অ্যাবাউট প্রায় 100-120-25 জন ফার্মার কিন্তু এই ফিডটা ইউজ করছেন রেগুলার বেসিসে, কিংবা তার বেশিই হবে, তার বেশিই আছে। তবে যারাই নিচ্ছেন, একবার যারা ফার্ম ফিড নিয়েছে তাদেরকে আমাকে আর দুবার তাদেরকে আমাকে আর রিকোয়েস্ট করতে হয়নি যে ফিড নেওয়ার জন্য। টু বি অনেস্ট, আমি নিজেও একজন ইউজার বা একজন ফার্মার হিসেবে বলবো, আমার 400 অ্যানিমেল এই ফিডটা খায়। তো স্বাভাবিকভাবে রেপুটেশন ঠিকঠাক না বুঝলে বা ভালো না বুঝলে শুধুমাত্র কাউকে প্রমোশন করতে হবে বা এ করতে হবে বলে ছুটা নয়, বিষয়টা সত্যিই কাজের ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, এই ফিডটার যে গুণগত মান যদি আমরা বলতে চাই, বললে শেষ হবে না। একটা হচ্ছে অ্যানিমেলের একটা গুড হেলথ, যাতে একটা প্রমাণ দেখালেন যে এতগুলো মেডিসিন তার বছরে বেঁচে যাচ্ছে। বছরে কত টাকা মেডিসিন সেভ হয় আপনার? এটা এরকমভাবে ক্যালকুলেশন করিনি, তবে মোটামুটি ধরে নিন, ধরুন এক তো এখানে যা মেডিসিন আমার এখানে আছে, সব তো মেডিসিন আমার ফার্মের, শুধু আমার ফার্মে লাগে না, প্রচুর ফার্মাররা আমার এখান থেকে মেডিসিন নিয়ে যায়। এই যে একটু আগে বললাম ইন্দো হাইজেনিকের যে কাজগুলো রয়েছে, এর মধ্যে আরেকটা কাজ হচ্ছে মেডিসিন এবং ডক্টর ব্যাকআপ দেওয়া। তো এর মেডিসিনগুলো রয়েছে। আজকে আবার কিছু লিস্ট পাঠানো হলো, কিছু মেডিসিন আনতে হবে, কারণ এগুলো সবই ফার্মারদের জন্য। কিছু মেডিসিন আছে, কিছু প্রেসক্রাইব মেডিসিন আছে যেগুলো সহজে কোনো রিটেল শপে পাওয়া যায় না। আচ্ছা, এগুলোর দাম কেমন নেন আপনারা? খুব আমরা একদম দেখুন, আমরা মিনিমাম ডিসকাউন্ট কি পাই? একদম ডিসকাউন্ট পাই। আমি যে দামে কিনি ওষুধ, তার সঙ্গে শুধুমাত্র যে কুরিয়ার চার্জটা পড়ে, শুধু কুরিয়ার চার্জটাই আমি অ্যাড করি। ওষুধ নিয়ে আমার বিজনেস নয়, তো ওষুধ বিক্রি করাটা আমার বিজনেস নয়। আমাদের বিজনেস হচ্ছে পিগারি সেক্টরটাকে উন্নত করা, আমাদের ফিড রয়েছে এবং আমাদের অ্যানিমাল রয়েছে। আমার কাজ হচ্ছে এই দুটোকে নিয়ে। আমি তাহলে ওষুধ কেন রাখছি? শুধুমাত্র ফার্মারদেরকে হেল্প করার জন্য। আপনি দেখে নিন, এই ওষুধটার দাম লেখা রয়েছে কত, আপনি নিজে একবার দেখুন। এটা বিজিফিরন রয়েছে, বিজিফিরন প্রায় 1210 টাকা দাম, 1210 টাকা রয়েছে। এটা আমরা বিক্রি করি 850 টাকায়। দেখেন, প্রায় 40% উপরে ফার্মার পাচ্ছে। 1200 টাকার ওষুধ 800 টাকায় বিক্রি করেন, 850 টাকায় বিক্রি করেন। তো একটা দোকানে গেলেও হয়তো এখন 20% বেশি ডিসকাউন্ট পাওয়া যায় না, মেবি। তো এটা বিক্রির বিষয় না, প্রমোট করার বিষয় না। ফার্মারদের যাদের নিড আছে, কারণ আয়রন খুঁজে অনেক দোকানেই পাচ্ছে না ফার্মাররা, বা ভিটামিন A-D3 খুঁজে পাচ্ছে না, বা অ্যামোক্সিসিলিন খুঁজে পাচ্ছে না। এটা অ্যামোক্সিসিলিন মক্সেল গ্রুপের বা অ্যান্টিবায়োটিক ওইভাবে ব্যবহার করছে, এটা পাচ্ছে না। তো ভবিষ্যতে দাদা প্ল্যানিং কী আছে আপনাদের কোম্পানির? ভবিষ্যতে আমাদের ওই একটাই প্ল্যানিং, সেটা হচ্ছে সমস্ত ফার্মারকে আমরা শিক্ষিত করব, এবং তারা যাতে আমাদের লেভেলের, যাতে তারা ফার্মিংটা করতে পারে। আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা ফার্মারকে ওই জায়গাটাতেই নিয়ে যাওয়া। আর একটা কথা বলি, মানে দাদা তো এটা বললেন, আপনাদের কোম্পানির টোটাল অ্যানিমেল সংখ্যা কত বর্তমানে? দেখুন, এই মুহূর্তে আমার 3টে ফার্ম মিলিয়ে নিয়ার অ্যাবাউট 7-8 তো অ্যানিমাল হবেই। 7-8 হাজার? 3টে ফার্ম মিলিয়ে আমাদের। আপনার ইয়ারলি কত অ্যানিমেল বিক্রি করেন, সেল আউট করেন? কোম্পানিটার তো একটা হিসেব আছে না? ডেফিনেটলি আছে। মানে এটা আমাকে একটু দেখে বলতে হবে। অ্যাকচুয়ালি আমি শুধু গত বছরই আমাদের নিমতলা ফার্ম থেকে প্রায় 700-750 অ্যানিমেলের মতো বিক্রি করা হয়, শুধু নিমতলা ফার্মের। বাকিতে কদিন আগে আমরা এই ফার্ম থেকেই একটা ডবল ডেকার গাড়ি আমরা লোড করিয়েছি 177 পিস মাল, এই ফেব্রুয়ারিতে। মানে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে আমরাই প্রথম বোধহয় একটা ফুল ট্রাক আমরা ভরতে পেরেছি, মানে নিজেদের অ্যানিমাল। অনেকে বলে বিক্রি করবো কোথায়, আপনার কি এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় বর্তমানে মার্কেট নিয়ে সমস্যা আছে বা ভবিষ্যৎ হতে পারে? তাহলে আমি এতগুলো ফার্ম বানাতাম না। আমাদের পরিকল্পনা চলছে আমরা আরও একটা বড় করে ফার্ম বানাবো, এবং সেটাকে চেষ্টা করব আরও আধুনিক করার, মানে সেটাতে একদম সব কিছু অটোমেটিক থাকবে। আচ্ছা,
মানে অটোমেটিক ফার্ম বানানোর এক প্ল্যানিং চলছে, সেটা হয়তো মেবি এনভায়রনমেন্ট কন্ট্রোলও হতে পারে সেই শেডগুলো, সে পরিকল্পনা চলছে আমাদের। তো একটা বিগ, আপনারা অবশ্যই এই ভিডিওটা জানি না আপনাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট হলো, অবশ্যই দাদাদের সারা পশ্চিমবাংলা জুড়ে 3টে বড় ফার্ম আছে। 3টে বড় ফার্মের একটা ফার্মের তো রেগুলার আপনারা আপডেট দেখেন, যেটা আমরা ট্রেনিং করাই। তো এইবারে যেটা দেখাবো, উত্তরবঙ্গে দাদাদের যে সেট আপ আছে, কতগুলো অ্যানিমেল আছে এবং বর্তমান অ্যানিমেলের হেলথ কী আছে, খাবারটা খাইয়ে প্রোগ্রেস হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি বহু কোম্পানি আছে যাদের নিজস্ব ফিগারি নেই, কিন্তু তারা পিক তৈরি করছে। তারা একটা মানে কী বলবো, একটা ধারণা বেস করে তৈরি করছে, একটা R&D টিমকে সাপোর্ট নিয়ে ধারণা বেস করে চলছে। অনেক কোম্পানি আছে তারা জব ওয়ার্ক করছে, আর এই কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছে এবং কোম্পানির উদ্দেশ্য হচ্ছে নিজে বড় হবে, সঙ্গে সঙ্গে ফার্মারদের একদম একদমই তাই। ঠিক আছে, সেই জন্য পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এডুকেটেড করছে ফার্মারদের। এডুকেটেড মানে বেসিক নলেজটা অন্তত তারা যেন পেয়ে যায়। সেখানে পিছিয়ে পড়া কিছু ST মহিলাও হতে পারেন এবং সেখানে কিছু রুরাল বেস ফার্মার হতে পারে। তাহলে এরপরে কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা করার ইচ্ছা আছে নাকি? একদম একদম। এই যে আমরা যে ট্রেনিংগুলো অর্গানাইজ করছি বা যোগাযোগ স্থাপন করছি, সেটা আমরা চেষ্টা করব একদম একটা মানে সকলে মিলে এক ছাতার তলায় থাকবো, এবং তার জন্য প্রতিটা ডিস্ট্রিক্ট, প্রতিটা শহর বা গ্রাম, প্রতিটা কোনায় কোনায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি। খুব ভালো। তো আপনাদের এই কাজে বা কর্মযজ্ঞে শুভেচ্ছা থাকলো। ফার্মাররা যারা আছেন আপনার ডিস্ট্রিক্টে, যারা এখনও পর্যন্ত বাড়িতে বসে আছেন, যারা ট্রেনিং নেবেন ভাবছেন, নিতে পারেননি, আপনি যদি কমার্শিয়াল ট্রেনিং না নিতে পারেন, ফ্রি ট্রেনিংয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, তাই তো? একদম। পয়সা নেই, আপনার বাড়িতে এত দূরে আসার সামর্থ্য নেই, একদিন না একদিন বছর শেষেও হলেও আপনার ডিস্ট্রিক্টে গিয়েও আমরা ট্রেনিং করাবো। সেটা হয়তো একদিনের একটা বেসিক নলেজ পাবেন, কারণ একটা হিউজ বড় সিলেবাস আমরা সেটা কনক্লুড করে একটা ছোট্ট লেভেলে নিয়ে আসতে পারি। তো ভিডিওটা অনেক দীর্ঘায়িত, অনেক বড় হলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দাদা, সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।